এই গল্পটা একটা জাপানি লোককথার ওপর ভিত্তি করে বানানো এক ভয়ঙ্কর সিনেমার। গল্পে একটা ভুতুড়ে গ্রামের কথা বলা হয়েছে, যেখানে নাকি এক ভয়ঙ্কর অভিশাপ রয়েছে। যেই সেখানে যায় তার মনে হয় যেন কেউ সবসময় তাকিয়ে আছে। এই ভয় আর অভিশাপের কারণে লোকজন আস্তে আস্তে পাগল হয়ে যায় আর শেষে মারা যায়। গল্পের মূল চরিত্র তারও সেই গ্রাম থেকে ফেরার পর থেকে অদ্ভুত ঘটনাগুলোর শিকার হয়। একদিন সে বাজারে কেনাকাটা করতে যায়, কিন্তু সেখানে সে এমন আচরণ করে যেন পাগল হয়ে গেছে। বাড়ি ফিরে গিয়ে ভয়ে সে প্রতিটা ফাটল আর ছিদ্র টেপ দিয়ে বন্ধ করে দেয়, যেন কোনো চোখ তাকে দেখতে না পারে। সবকিছু বন্ধ করার পর যখন সে শান্তিতে ঘুমানোর চেষ্টা করে, তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ তাকে জাগিয়ে দেয়। ভয় পেয়ে সে কাঁপাতে থাকে। এই গল্পটা একটা ভয়ানক সিনেমার, যেখানে প্রতি মুহূর্তে নতুন রহস্য আর ভয় সামনে আসে। গল্পে দেখা যায় তারোর এক বন্ধুর হঠাৎ অদ্ভুতভাবে মৃত্যু হয়, কিন্তু পুলিশ কোনো সূত্র খুঁজে পায় না। এই ঘটনার পিছনের সত্য বের করার জন্য সাংবাদিক শাওমি তারোর বাড়িতে যায়। সেখানেই তারোর আরেক বন্ধু হাজিকোর সাথে তার দেখা হয়, যে আগে তারোর সাথে সেই অভিশপ্ত গ্রামে গিয়েছিল। হাজিকো খুব ভীত ছিল আর একটা বাক্স টেপ দিয়ে বন্ধ করছিল। সে শাওমিকে সতর্ক করেছিল, কিন্তু শাওমি কিছুতেই বিশ্বাস করল না। ঠিক তখনই একটা ফোন আসে আর শাওমি কথা বলতে বাইরে চলে যায়। হাজিকো যখন একা ছিল তখন অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। তারও যে জানালাটা বন্ধ করেছিল সেটা আপনা থেকেই খুলে গেল। হাজিকো ভয় পেয়ে আবার টেপ দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার পিছন থেকে অদ্ভুত একটা শব্দ আসে। ঘুরে তাকাতেই সে দেখে কিছু এমন যা। এই গল্পটা একটা ভয় আর রহস্যে ভরা সিনেমার, যেখানে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে। হাজিকো একদিন পানির নল বন্ধ করতে গিয়ে দেখে সিঙ্ক থেকে অদ্ভুত শব্দ আসছে। সে সিঙ্কের দিকে তাকাতেই তার মুখে ময়লা ছিটকে পড়ে। ভয়ে সে দৌড়ে বাইরে আসে, কিন্তু শাওমি তার মুখে কিছুই দেখতে পায় না। শাওমি তখন বাড়ির ভেতরে গিয়ে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই অস্বাভাবিক পায় না। সে যখন বের হতে যায় তখন তার পা একটা ময়লায় পড়ে। এসব ঘটনা দেখেও শাওমি বেশি চিন্তা না করে তারোর মৃত্যু নিয়ে তদন্ত চালিয়ে যায়। কিছু খোঁজখবরের পর সে তারোর এক পুরনো বন্ধুর কাছ থেকে জানতে পারে একটা রহস্যময় গ্রামের কথা। বলা হয় ওই গ্রামে যাওয়ার পর থেকেই তারো আর হাজিকোর আচরণ বদলে যায়। তারোর হঠাৎ মৃত্যু হয় আর হাজিকো অদ্ভুত ঘটনার শিকার হতে থাকে। শাওমির মনে হয় গ্রামের মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। তাই সে হাজিকোর বাড়িতে যায়, কিন্তু তার মা জানায় যে হাজিকো গতকাল থেকে ঘর থেকে বের হয়নি, আর দরজা ধাক্কানোর পরেও কোনো সাড়া দিচ্ছে না। গল্পটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন হঠাৎ হাজিকোর ঘর থেকে একটি বিকট চিৎকার আসে। তার মা অবিলম্বে চাবি দিয়ে দরজা খোলেন এবং তিনি ভিতরে যা দেখেন তা অত্যন্ত অদ্ভুত। পুরো ঘর অন্ধকারে নিমজ্জিত ছিল। হাজিকো জানালা থেকে আয়না পর্যন্ত সব জায়গায় টেপ আটকে রেখেছে। শুধু তাই নয়, সে তার চোখে টেপও বেঁধেছিল, সম্ভবত কিছু দেখতে এড়াতে। তার মা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে চিৎকার এবং সংগ্রাম করতে থাকে। হাসপাতালে নিয়ে গেলেই সে কিছুটা শান্ত হয়। এত কিছুর পরে চিয়ামি নিশ্চিত হয় যে এই ঘটনার রহস্য সেই গ্রামের সাথে সম্পর্কিত। সে তার প্রেমিকের সাথে সেই গ্রামে লুলেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পৌঁছানোর সাথে সাথে তারা একটি পাথর দেখতে পায়, যা গ্রামের পরিচয়। কিন্তু তারপরে তার প্রেমিক কিছু দেখে ভয় পেয়ে যায় এবং তাকে ফিরে যেতে নিষেধ করে। এটা শুনে চিয়ামির কৌতূহল বেড়ে যায়, এবং যখন সে পিছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় একটা ছোট্ট মেয়ে যে হঠাৎ সেখানে হাজির হয়েছিল। এই ভৌতিক গল্পে শাওমি আর তার বয়ফ্রেন্ড যখন সেই অদ্ভুত মেয়েটাকে দেখে পালায়, তখন তারা বুঝতেই পারে না যে মেয়েটার চোখ তাদের উপর লেগে গেছে। গ্রামে তদন্ত করতে গিয়ে তারা লাও ওয়াং নামে এক লোকের সাথে দেখা করে। লাও ওয়াং জানায় তারো আর হাজিকো ওই গ্রামের অভিশাপের শিকার হয়েছিল। এই অভিশাপের নাম তাকানোর অভিশাপ। এর প্রভাব শুরু হয় আজব মায়া দেখার মাধ্যমে, তারপর অদ্ভুত শব্দ শোনা যায়, আর শেষে মনে হয় যেন কেউ সবসময় তাদের দিকে তাকিয়ে আছে। এই অভিশাপ মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলে, আর শেষমেশ তার মৃত্যু হয়। এটা শুনে শাওমি আর তার বয়ফ্রেন্ড ভয় পেয়ে যায়। তারা আগে মানুষকে তাকিয়ে থাকতে দেখেছে, কিন্তু কোনো আত্মাকে এভাবে ঘুরে তাকাতে দেখা তাদের জন্য প্রথমবার। তারা সেই অদ্ভুত মেয়েটা নিয়ে জানতে চায়, কিন্তু লাও ওয়াং কিছু বলতে চায় না। এদিকে রাতে হাজিকোর সাথেও আজব কিছু ঘটে। সে ঘুমাচ্ছিল, হঠাৎ কানে অদ্ভুত শব্দ শোনে। উঠে দেখে কিছুই নেই। সে ভাবল এটা তার ভুল, কিন্তু ঠিক তখনই সে করিডোর দিয়ে এক ডাক্তারকে হাঁটতে দেখে। এই ঘটনা তাকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে। হাজিকো যখন একটু বিশ্রাম নিতে চেয়েছিল তখনই ছাদ থেকে ময়লার ফোঁটা টপটপ করে পড়তে শুরু করে। ভয় পেয়ে সে উপরে তাকাতেই যা দেখল তাতে তার প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড়। ছাদ থেকে আস্তে আস্তে একটা ছোট্ট ভৌতিক হাত বের হচ্ছিল, যেন কেউ তাকে ধরতে আসছে। এরপর সে রক্তমাখা লাল চোখ দেখে পুরোপুরি ভেঙে পড়ে। ভয়ে সে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে, কিন্তু যেখানে যায় মনে হয় সেই চোখগুলো তাকে অনুসরণ করছে। তার কানেও একটা অদ্ভুত ঘণ্টার শব্দ বারবার বাজতে থাকে। এভাবে হাজিকো মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। কিছুদিন পর শাওমি হাজিকোর কথা জানতে পারে এবং তৎক্ষণাৎ হাসপাতালে যাওয়ার পথে রওনা দেয়। তবে মাঝপথে তাদের গাড়ি একটা মোড়ে হাজিকোর সাথে ধাক্কা খায়। হাজিকো তখন একদম নির্বাক, মুখে কোনো অনুভূতি নেই আর হেলে দুলে হাঁটছিল। ঠিক তখনই একটা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়, আর সেখানেই তার মৃত্যু হয়। এটা দেখে শাওমি ভয় পেয়ে যায়, কিন্তু সে তখনও বুঝতে পারেনি যে সেই অদ্ভুত মেয়েটার সাথে দেখা হওয়ার পর সে আর তার বয়ফ্রেন্ডও একই অভিশাপের শিকার হয়ে গেছে। কয়েকদিন পর রাতে শাওমি তার বয়ফ্রেন্ডের বাসায় যায় তাকে দেখতে।
পুরো বাড়ি একদম শান্ত, যেন সেখানে কেউ ছিলই না। হঠাৎ তার পা কিছুর ওপর পড়ে, নিচে তাকিয়ে দেখে মাটিতে ছোট একটা ময়লার দাগ। সে সেটা এড়িয়ে যায়, কিন্তু ঠিক তখনই অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে কিচেনের দিকে এগো, আর ভয়ে ভয়ে নিচের ক্যাবিনেট খুলে দেখে। যা দেখে তার হুঁশ উড়ে যায়, তার বয়ফ্রেন্ডের শরীর ছোট ছোট টুকরোয় কাটা আর ক্যাবিনেটের ভেতর ঢোকানো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল, তার চোখগুলো তখনও নড়ছিল। শাওমি আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তার বয়ফ্রেন্ড সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে। শাওমি বুঝতে পারে এটা তার মনের ভুল ছিল, কিন্তু একটু পরেই সে তার বয়ফ্রেন্ডের ব্যাগে অনেকগুলো টেপ দেখতে পায়। তখনই তার মনে পড়ে তাওরু আর হাজিকোর উপর যখন অভিশাপ লেগেছিল, তখন তাদের রুমেও এ ধরনের টেপ পাওয়া গিয়েছিল। তাহলে কি তার বয়ফ্রেন্ডও সেই অভিশাপের শিকার? শাওমি এটা জানতে চায়, কিন্তু কিছু জিজ্ঞাসা করার আগেই তার বয়ফ্রেন্ড হঠাৎ রেগে গিয়ে কোনো কথা না বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। শাওমি তার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য দরজা ধাক্কাতে থাকে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে নিরাপদ রাখার জন্য দরজা খুলছিল না। ঠিক তখনই তার কানে একটা অদ্ভুত ঘণ্টার শব্দ বাজতে শুরু করে। ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে শাওমি তৎক্ষণাৎ তার বয়ফ্রেন্ডকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তার হালকা ছুলেও সে ভীষণ চিৎকার করতে থাকে। তার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য শাওমি আবার লাও ওয়াংয়ের কাছে যায় এবং তার কাছে এই অভিশাপ আর গ্রামের ঘটনা সম্পর্কে জানতে চায়। অবশেষে লাও ওয়াং পুরো সত্যিটা বলে। সে জানায় একসময় লুইলেই গ্রাম ছিল খুবই সমৃদ্ধ আর সুখী, কিন্তু সেখানকার মানুষের মন ছিল খুব নিষ্ঠুর। একদিন এক মা আর মেয়ে পথ হারিয়ে সেই গ্রামে পৌঁছায় এবং এক রাত থাকার অনুমতি চায়। শুরুতে গ্রামবাসীরা তাদের ভালোভাবে গ্রহণ করে, কিন্তু রাতে তাদের আসল রূপ প্রকাশ পায়। তারা শুধু সেই মহিলার সঙ্গে খারাপ আচরণ করেনি, মেয়েটিকেও মেরে ফেলার চেষ্টা করে। মেয়েটি সাহায্যের জন্য গ্রামবাসীদের কাছে কাকুতি মিনতি করলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। মেয়েটির করুণ চিৎকার পুরো বৃষ্টিভেজা রাত জুড়ে শোনা গিয়েছিল। তার মৃত্যুতে তার আত্মা এতটাই রেগে যায় যে সে এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হয়ে গ্রামবাসীদের ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্রামবাসীরা চুপচাপ এটা মেনে নেয়নি। নিজেদের রক্ষা করতে আর মেয়েটির আত্মাকে আটকাতে তারা এক অন্ধকার সুডঙ্গে একটি মন্দির তৈরি করে। মেয়েটির মায়ের গলার চেনকে এক বিশেষ তাবিজে রূপান্তরিত করে সেখানে রেখে দেয় এবং এক অনাথ শিশুকে সেই জায়গার দেখাশোনা করার জন্য রেখে দেয়। সেই তাবিজ থাকলে আত্মা বাইরে আসতে পারত না। কিন্তু তখনকার লাও ওয়াং এই অভিশাপে বিশ্বাস করত না। সত্য জানতে সে একদিন সেই সুডঙ্গে যায় এবং সেই অনাথ শিশুর সাথে দেখা করে। লাও ওয়াং ভাবতে থাকে এত ছোট একটা শিশু কিভাবে এখানে একা থাকে। ঠিক তখনই তার কানে অদ্ভুত ঘণ্টার শব্দ বাজে, আর সে দেখে মৃত মেয়েটি তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে লাও ওয়াং মাটিতে পড়ে যায়, কিন্তু সেই অনাথ শিশু তাবিজ তুলে তা হালকাভাবে ঝাঁকায়। সাথে সাথেই আত্মাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এরপর লাও ওয়াং সেই তাবিজ আর শিশুটিকে নিয়ে রাতারাতি গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তাবিজটি সুডঙ্গ থেকে হারিয়ে যাওয়ার পর থেকেই লুইলেই গ্রামে একের পর এক বিপদ আসতে শুরু করে। গ্রামের মানুষরা একে একে মেয়েটির আত্মার অত্যাচারে মারা যেতে থাকে। শুধু গ্রামবাসীরাই নয়, যে কোনো বহিরাগত গ্রামে গেলে সেই অভিশাপের শিকার হতো। এমনকি লাও ওয়াংও এর হাত থেকে রেহাই পায়নি। অভিশাপ থেকে বাঁচতে গ্রামের লোকেরা নিজেদের চোখ নিজেই নষ্ট করে দেয়, যাতে সেই মেয়ে তাদের দেখতে না পারে। এসব শুনে শাওমি গভীরভাবে মর্মাহত হয়। তবে তার মনে হয় হয়তো মেয়েটি সবাইকে মারতে চায় না, তার মধ্যে এখনও একটু দয়া থাকতে পারে। তাই শাওমি সিদ্ধান্ত নেয় সে মেয়েটির সঙ্গে দেখা করবে এবং তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু এত বছরের ঘৃণা আর রাগ কি কথায় মিটবে? শাওমি তার প্ল্যানে হাতও দেয়নি। এর মধ্যেই তার বয়ফ্রেন্ড আবার অদ্ভুত সব জিনিস অনুভব করতে শুরু করে। সে সেই ভৌতিক ঘণ্টার শব্দ শুনতে পায়, আর লাল রঙের চোখগুলো যেন তাকে সর্বত্র অনুসরণ করে। ভয়ে কাঁপতে কাঁপতে সে যতই পালানোর চেষ্টা করে, সেই চোখ আর শব্দ তাকে তাড়া করতে থাকে। ঠিক তখনই মেয়েটির আত্মা তার সামনে হাজির হয়। এক ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, আর তার বয়ফ্রেন্ড আবার মানসিকভাবে ভেঙে পড়ে। তার এই অবস্থা দেখে ডাক্তার দ্রুত সেখানে পৌঁছায়। পরের দিন শাও শুয়াই মেয়েটি থেকে বাঁচতে সবার সামনে 2টি কাঁটা তুলে নিয়ে সরাসরি তার চোখ দুটি ফুটে দেয়। এটি দেখে শাও মেই খুব দুঃখিত হল। সে জানত এটা সবই মেয়েটির পরিকল্পনা, তাই সে তাবিজ নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যেতে চাইল এবং সেখানে গিয়ে মেয়েটির আত্মার মুখোমুখি হয়। কিন্তু যতই সে চেষ্টা করুক, মেয়েটি তার কথা শোনেনি। তারপর যখন শাও মেই তাবিজটি বের করল, তখন মেয়েটির আত্মা তার আসল রূপ ধারণ করল। তবে এর মানে এই ছিল না যে মেয়েটির রাগ শেষ হয়ে গেছে। বরং সে শাও মেইকে তার মা মারা যাওয়ার জায়গায় নিয়ে গিয়ে তাকে সেই দুঃখ অনুভব করায়। মাবেটের কষ্টদায়ক মৃত্যু দেখে শাও মেই খুব দুঃখিত হল এবং বুঝতে পারল শুধু কথার মাধ্যমে মেয়েটির রাগ শান্ত করা সম্ভব নয়। হয়তো সেই তাবিজই তাকে কিছুটা শান্তি দিতে পারে। তাই সে তাবিজটি সেই জায়গায় রেখে দিল যেখানে মেয়েটির মৃত্যু হয়েছিল। কিন্তু যেমনই সে তা করল, পরের মুহূর্তে মেয়েটি শাও মেইকে সরাসরি নরকে টেনে নিয়ে গেল। আর তারপর এক রাতে শাও শুয়াই পরিচিত ঘণ্টার শব্দ শুনে তার গার্লফ্রেন্ডের কণ্ঠ শোনে। এই ছিল আজকের গল্প। আবার পরের বার দেখা হবে।